আজকের এই গভীর বিশ্লেষণে আমরা মহাবিশ্বের এমন একটা বিষয় নিয়ে কথা বলবো মানে যেটা একই সাথে ভীষণ রহস্যময় আর চরম কৌতূহলোদ্দীপক। ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। দারুণ একটা টপিক। আমরা তো পপ কালচারে বিশেষ করে সায়েন্স ফিকশন সিনেমায় ব্ল্যাক হোল নিয়ে অনেক অতিরঞ্জিত গল্প শুনি, তাই না? হ্যাঁ, মানে মহাশূন্যের সবকিছু গিলে খাওয়া একটা ভয়ঙ্কর দানব হিসাবে দেখানো হয় এদের। একদম। কিন্তু আজকের এই গভীর বিশ্লেষণের মূল লক্ষ্য হল কোনো ধরনের বৈজ্ঞানিক কল্পকাহিনীর অতিরঞ্জন ছাড়া সম্পূর্ণ বস্তুনিষ্ঠ আর খুব সহজ ভাষায় ব্ল্যাক হোলের পেছনের আসল বিজ্ঞানটাকে তুলে ধরা। ঠিক। আর আজকের আলোচনার জন্য আমাদের তথ্যের উৎস হিসেবে রয়েছে নাসার আর্কাইভ, ইভেন্ট হরাইজন টেলিস্কোপের অভাবনীয় সব ডেটা, নোভা ডকুমেন্টারি, আর তাত্ত্বিক পদার্থবিদ্যার বিভিন্ন গবেষণাপত্র। পাশাপাশি রেডিটের মতো প্ল্যাটফর্মে বিজ্ঞানীদের মধ্যে হওয়া অত্যন্ত গভীর বৈজ্ঞানিক আলোচনাগুলো আমাদের আজকের গাইড হিসেবে কাজ করবে। ঠিক আছে, বিষয়টা একটু খুলে বলা যাক। ব্ল্যাক হোল এমন একটা বিষয় যা নিয়ে একসময় খোদ বিজ্ঞানীদেরও অনেক সংশয় ছিল, কিন্তু আজ এটা আমাদের সমগ্র মহাবিশ্বকে বোঝার অন্যতম প্রধান চাবিকাঠি। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো আজকের এই আলোচনায় আমরা শুধু ব্ল্যাক হোল কি সেই সাধারণ আর পুরনো সংজ্ঞায় আটকে থাকব না, বরং আমরা জানব এটা কিভাবে মহাবিশ্বের বিশাল কাঠামোকে, মানে এমনকি গ্যালাক্সিগুলোর গঠনকে পর্যন্ত নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, বিষয়টা আসলেই অবাক করা। ব্ল্যাক হোলগুলো মহাশূন্যের কোনো বিচ্ছিন্ন বিশৃঙ্খল দানব নয়, বরং এরা আমাদের গ্যালাক্সিগুলোর বিবর্তন আর মহাজাগতিক কাঠামোর অবিচ্ছেদ্য একটা অংশ। আজ আমরা বিজ্ঞানের এমন কিছু চরম অবস্থার মুখোমুখি হতে যাচ্ছি যা মহাবিশ্ব সম্পর্কে আমাদের মৌলিক ধারণাকেই পাল্টে দেয়। তাহলে শুরু করা যাক এদের জন্ম বৃত্তান্ত দিয়ে। মহাশূন্যে একটা ব্ল্যাক হোল আসলে তৈরি হয় কিভাবে? মানে আমরা জানি নক্ষত্রগুলো মূলত বিশাল আকারের গ্যাসীয় গোলক, যেখানে ক্রমাগত নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া চলতে থাকে। একদম। এই ফিউশন বিক্রিয়া থেকে যে প্রচণ্ড শক্তি আর বিকিরণ তৈরি হয় তা নক্ষত্রটাকে বাইরের দিকে প্রসারিত করতে চায়। অন্যদিকে নক্ষত্রের নিজস্ব বিশাল ভরের কারণে তার মহাকর্ষ বল তাকে প্রবলভাবে ভেতরের দিকে সংকুচিত করতে চায়। দুই বিপরীতমুখী শক্তির একটা লড়াই বলা যায়। ঠিক তাই। আর এই লড়াইয়ে নক্ষত্রটা কোটি কোটি বছর ধরে এক নিখুঁত ভারসাম্য বজায় রাখে। কিন্তু যখন কোনো অতি ভারী নক্ষত্রের জ্বালানি একেবারেই শেষ হয়ে যায়, তখন বিকিরণে সেই বাধা দেওয়ার ক্ষমতা আর থাকে না। মহাকর্ষ বল এই লড়াইয়ে পুরোপুরি বিজয়ী হয়। মাত্র কয়েক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে নক্ষত্রটা নিজের ভারেই প্রচণ্ড বেগে সংকুচিত হতে থাকে আর শেষে সুপারনোভা নামের এক ভয়ঙ্কর বিস্ফোরণের মাধ্যমে নিজের বাইরের আবরণ মহাশূন্যে ছুঁড়ে মারে। আর এই ধ্বংসস্তূপের একদম কেন্দ্রেই জন্ম নেয় একটা ব্ল্যাক হোল। নক্ষত্রের জীবনের এই অন্তিম পরিণতি আসলেই মহাজাগতিক এক বিষয়। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করার দরকার, সব ব্ল্যাক হোল কিন্তু একরকম নয়। এদের আকার আর ভরের মধ্যে বিশাল বৈচিত্র্য রয়েছে। মানে সাইজের দিক থেকে? হ্যাঁ, বিশাল ভরের নক্ষত্রের মৃত্যুর পর সেখান থেকে জন্ম নেয়া ব্ল্যাক হোলগুলোকে বলা হয় স্টেলার মাস, মানে নাক্ষত্রিক ভরের ব্ল্যাক হোল। এগুলোর ভর আমাদের সূর্যের ভরের চেয়ে কয়েক গুণ থেকে শুরু করে কয়েক ডজন গুণ পর্যন্ত হতে পারে। বুঝতে পারছি। শুধু আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই এমন লাখ লাখ স্টেলার মাস ব্ল্যাক হোল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা হয়তো নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে গ্যালাক্সিগুলোর একদম কেন্দ্রে যে ব্ল্যাক হোলগুলো থাকে সেগুলোকে বলা হয় সুপারম্যাসিভ বা অতি ভরের ব্ল্যাক হোল, যেগুলো অনেক অনেক বড়। একদম। এগুলোর ভর সূর্যের চেয়ে কয়েক মিলিয়ন বা এমনকি কয়েক বিলিয়ন গুণ বেশি হতে পারে। এই দুই চরম অবস্থার মাঝখানে ইন্টারমিডিয়েট বা মাঝারি ভরের ব্ল্যাক হোলও রয়েছে, যা কিভাবে তৈরি হয় তা নিয়ে বিজ্ঞানীরা এখনও বিস্তর গবেষণা করছেন। আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো থেকে মজার কিছু নির্দিষ্ট তথ্য এখানে যোগ করা যায়, যা এ স্কেল বা আকারের বিশালত্ব বুঝতে সাহায্য করবে। যেমন এখন পর্যন্ত বিজ্ঞানীদের জানা সবচেয়ে বড় ব্ল্যাক হোলটার নাম হল টন 618। এর ভর শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। হ্যাঁ, ওই সংখ্যাটা আসলেই মাথা খারাপ করে দেওয়ার মতো। আমাদের সূর্যের ভরের প্রায় ৬৬ বিলিয়ন গুণ। ভাবা যায় ৬৫ বিলিয়ন সূর্যকে একসঙ্গে করলে যে ভর হবে,
তা একটা মাত্র বিন্দুতে আটকে আছে। অন্যদিকে সবচেয়ে ছোট যে ব্ল্যাক হোলটার সন্ধান পাওয়া গেছে তার ভর সূর্যের মাত্র ৩.৮ গুণ। এটা একটা সাধারণ নক্ষত্রের সাথে জোড় বেঁধে আছে। ভরের এই বিশাল পার্থক্যের পাশাপাশি ব্ল্যাক হোল নিয়ে একটা প্রচলিত ভুল ধারণা ভাঙাও কিন্তু খুব জরুরি। অনেকেই ভাবেন ব্ল্যাক হোল মানেই মহাশূন্যের এক বিশাল ভ্যাকিউম ক্লিনার। হ্যাঁ, যে আশপাশের সবকিছু পাগলের মতো টেনে গিলে ফেলে। ঠিক, কিন্তু বাস্তবে এদের মহাকর্ষীয় আচরণ অন্যান্য সাধারণ বস্তুর মতোই। ব্ল্যাক হোলের মহাকর্ষ কেবল তার ভরের ওপর নির্ভর করে, কোনো জাদুর ওপর নয়। এই বিষয়টা বোঝানোর জন্য একটা চমৎকার থট এক্সপেরিমেন্ট বা চিন্তন পরীক্ষা রয়েছে। মানে ধরা যাক, যদি রাতারাতে আমাদের সূর্যকে সরিয়ে সেখানে ঠিক সূর্যের সমান ভরের একটা ব্ল্যাক হোল বসিয়ে দেওয়া হয়, তবে কি ঘটবে? অনেকেই হয়তো ভাববেন পৃথিবীর সাথে সাথে ব্ল্যাক হোলের ভেতর ছিটকে পড়বে। একদম। কিন্তু উত্তরটা হলো, পৃথিবীর কক্ষপথের ১ মিলিমিটারও পরিবর্তন হবে না। পৃথিবী আগের মতোই ওই ব্ল্যাক হোলকে প্রদক্ষিণ করতে থাকবে, গ্রহগুলোর উপর মহাকর্ষীয় টান একদম একই থাকবে। একমাত্র পার্থক্য হবে আলো আর উত্তাপের অভাবে পৃথিবী জমে বরফ হয়ে যাবে। অর্থাৎ ব্ল্যাক হোলের বিশেষত্ব তার আকর্ষণের ধরনে নয়, বরং তার অসীম ঘনত্বের মাঝে। আর এই অসীম ঘনত্বের কারণেই ব্ল্যাক হোলের গঠনতন্ত্র বা অ্যানাটমি এতটা অদ্ভুত হয়ে দাঁড়ায়। ব্ল্যাক হোলের সবচেয়ে পরিচিত অংশের নাম হল ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত, যেখান থেকে আলোও ফিরতে পারে না। ঠিক, এটা কিন্তু কোনো পাথুরে বা কঠিন পৃষ্ঠ নয়। এটা মূলত স্পেস টাইম বা স্থানকালের একটা গাণিতিক সীমানা। এই সীমানার ভেতরে মহাকর্ষ বল এতই শক্তিশালী যে মহাবিশ্বের সর্বোচ্চ গতিসম্পন্ন জিনিস অর্থাৎ আলো সেখান থেকে আর ফিরে আসতে পারে না। আর যেহেতু কোনো আলো ফিরে আসতে পারে না, তাই এর ভেতরে কি আছে বা কি ঘটছে তা বাইরের জগৎ থেকে সরাসরি কখনো দেখা সম্ভব নয়। এটা এমন এক বিন্দু যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। ঘটনা দিগন্তের ভেতরটা অদৃশ্য হলেও এর বাইরের পরিবেশ কিন্তু মোটেও শান্ত নয়। যেহেতু ব্ল্যাক হোলের নিজস্ব কোনো আলো নেই, তাই স্বভাবতই প্রশ্ন জাগে যে এর চারপাশের উপাদানগুলো নিয়ে সে কিভাবে কাজ করে। মানে ঘটনা দিগন্তের ঠিক বাইরে কি এমন ঘটে যার কারণে ব্ল্যাক হোল মহাবিশ্বের অন্যতম উজ্জ্বল বস্তুতে পরিণত হতে পারে? এটা একটা দারুণ প্যারাডক্স। ব্ল্যাক হোল নিজে অদৃশ্য হলেও এর চারপাশে থাকা গ্যাস, ধুলো আর অন্যান্য মহাজাগতিক বস্তু যখন এর প্রবল মহাকর্ষের টানে ধেয়ে আসে, তখন তারা কিন্তু সরাসরি সোজা ভেতরে পড়ে যায় না। একটা ঘূর্ণন তৈরি হয়, তাই না? হ্যাঁ, কৌণিক ভরবেগের কারণে তারা ব্ল্যাক হোলের চারদিকে ঘুরতে ঘুরতে একটা চ্যাপ্টা বলয় বা ডিস্ক তৈরি করে, যাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় অ্যাক্রিশন ডিস্ক। এই ডিস্কের ভেতরের দিকে থাকা গ্যাসীয় বস্তুগুলো আলোর গতির কাছাকাছি বেগে ঘুরতে থাকে। প্রচণ্ড গতি। এই প্রচণ্ড গতির কারণে কণাগুলোর মধ্যে তীব্র ঘর্ষণ তৈরি হয়। এই ঘর্ষণের ফলে গ্যাসগুলো মিলিয়ন মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত হয়ে ওঠে। আর এই উত্তপ্ত প্লাজমা থেকেই নির্গত হয় শক্তিশালী এক্স রে এবং অন্যান্য বিকিরণ, যা আমরা কোটি কোটি আলোকবর্ষ দূর থেকেও দেখতে পাই। আমাদের গবেষণাপত্রের সূত্রগুলোতে এই অ্যাক্রিশন ডিস্কের বেশ কয়েকটা চমকপ্রদ মডেলের কথা উল্লেখ করা হয়েছে। যেমন বিজ্ঞানীরা দেখেছেন গ্যাস কতটা দ্রুত ব্ল্যাক হোলে পড়ছে তার উপর ভিত্তি করে ডিস্কের আকার পরিবর্তন হয়। এর মধ্যে একটা মডেলের নাম দেওয়া হয়েছে পোলিশ ডোনাটস বা পুরু ডিস্ক মডেল। মহাশূন্যের বিশাল এক ডোনাট ভাবতেই বেশ অদ্ভুত লাগে। হ্যাঁ, আবার আছে পাতলা স্লিম ডিস্ক এবং অ্যাডাভ বা অ্যাডভেকশন ডমিনেটেড অ্যাক্রিশন ফ্লো মডেল। এই অ্যাডাভ মডেলটা বেশ মজার। এই মডেলে ঘর্ষণের ফলে যে বিপুল পরিমাণ তাপশক্তি তৈরি হয় তা বিকিরণ হিসেবে মহাশূন্যে ছড়িয়ে পড়ার আগেই সরাসরি ব্ল্যাক হোলের ভেতরে হারিয়ে যায় বা গিলে ফেলা হয়। শক্তিটা ভেতরেই চলে যায়। ঠিক। ফলে এই ধরনের ব্ল্যাক হোলগুলো অন্যান্য মডেলের তুলনায় কিছুটা নিষ্প্রভ বা অনুজ্জ্বল দেখায়। শুধু অ্যাক্রিশন ডিস্কই নয়, ঘূর্ণায়মান ব্ল্যাক হোলের চারপাশের পদার্থবিজ্ঞানের আরও কিছু চরম রূপ রয়েছে। সাধারণ আপেক্ষিকতা বলে একটা ব্ল্যাক হোল যখন নিজের অক্ষের উপর ঘোরে, তখন সে কেবল একা ঘোরে না, বরং তার চারপাশের স্পেস টাইম বা স্থানকালকেও নিজের সাথে টেনে ঘোরাতে থাকে। অনেকটা মধুর বয়ামের মতো। হ্যাঁ,
যেন এক গ্লাস মধুর মাঝে চামচ ঘোরানো হচ্ছে আর চামচের সাথে চারপাশের মধুও ঘুরছে। স্থানকালের এই ঘূর্ণায়মান অঞ্চলটিকে বলা হয় আর্গোস্ফিয়ার। এই অঞ্চলের ভেতরে কোনো বস্তুই স্থির থাকতে পারে না। ব্ল্যাক হোল যেদিকে ঘুরছে যে কোনো বস্তুকেও সেদিকে ঘুরতে বাধ্য হতে হয়। এই আর্গোস্ফিয়ারের ঠিক ভেতরেই থাকে ইসকো বা ইনামোস্ট স্টেবল সার্কুলার অরবিট। এটা হলো সেই সবচেয়ে ভেতরের সীমানা, যেখানে কোনো বস্তু নিরাপদে বৃত্তাকার কক্ষপথে ব্ল্যাক হোলকে প্রদক্ষিণ করতে পারে। এর চেয়ে এক চুল ভেতরে গেলেই বস্তুটার পতন অনিবার্য। এই আর্গোস্ফিয়ারের ধারণা থেকেই পেনরোজ প্রসেস নামে একটা অসাধারণ তাত্ত্বিক প্রক্রিয়ার উদ্ভব হয়। বিষয়টা এমন যে তাত্ত্বিকভাবে একটা ব্ল্যাক হোলের ঘূর্ণন থেকে শক্তি আহরণ করা সম্ভব। এটা দারুণ ইন্টারেস্টিং। বিষয়টা বুঝতে একটা সহজ উদাহরণ দেওয়া যেতে পারে। ধরুন স্কেটবোর্ডে করে সামনের দিকে যাওয়ার সময় পেছনের দিকে একটা ভারী বস্তুকে সজোরে ছুড়ে দেওয়া হলো। নিউটনের সূত্র অনুযায়ী এর ফলে স্কেটবোর্ডটা সামনের দিকে প্রচণ্ড গতির ধাক্কা পাবে। একদম অ্যাকশন আর রিয়াকশন। ঠিক, পেনরোজ প্রসেস অনেকটা এমনই। আর্গোস্ফিয়ারের ভেতর কোনো বস্তুকে সুনির্দিষ্ট কোণে ভেঙে তার একাংশ ব্ল্যাক হোলের দিকে ছড়ে দিলে বাকি অংশটা ব্ল্যাক হোলের ঘূর্ণন থেকে বিশাল পরিমাণ শক্তি শুষে নিয়ে ছিটকে বেরিয়ে আসতে পারে। মহাজাগতিক এক অফুরন্ত শক্তির ভাণ্ডার বলা যায় একে। কিন্তু এতক্ষণ আমরা ব্ল্যাক হোলের গঠন নিয়ে জানলাম। একটা বড় প্রশ্ন হল, যদি ব্ল্যাক হোল থেকে আলোই বেরোতে না পারে আর এটা যদি আক্ষরিক অর্থেই অদৃশ্য হয়, তবে বিজ্ঞানীরা এগুলো খুঁজে পান কিভাবে? এই অদৃশ্য বস্তুকে দেখার পদ্ধতিগুলো আসলে বিজ্ঞানের অন্যতম সেরা অর্জন। বিজ্ঞানীরা মূলত পরোক্ষ প্রমাণের উপর নির্ভর করে ব্ল্যাক হোল শনাক্ত করেন। ব্ল্যাক হোল নিজে অদৃশ্য হলেও তার চারপাশের বস্তুর ওপর তার অসীম মহাকর্ষের যে প্রভাব তা কোনোভাবেই লুকিয়ে রাখা যায় না। এর সবচেয়ে বড় প্রমাণ হল মার্কিন বিজ্ঞানী অ্যান্ড্রিয়া ঘেজ এবং তার দলের নোবেলজয়ী গবেষণা। তারা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির ঠিক কেন্দ্রে থাকা স্যাজিটেরিয়াস এ স্টার বা সংক্ষেপে স্যাগ এ স্টারের চারপাশের নক্ষত্রগুলোর গতিপথ বছরের পর বছর ধরে পর্যবেক্ষণ করেছেন। এই পর্যবেক্ষণের প্রক্রিয়াটা কিন্তু মোটেও সহজ ছিল না। গ্যালাক্সির কেন্দ্রে প্রচুর ধুলোবালি থাকায় সাধারণ আলোতে কিছুই দেখা যায় না। তাদের ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি ব্যবহার করে দশকের পর দশক ধরে ধৈর্য নিয়ে নক্ষত্রগুলোর গতিবিধি লক্ষ্য করতে হয়েছিল। অনেক লম্বা সময়ের প্রজেক্ট। হ্যাঁ, তারা দেখেছেন ওই নক্ষত্রগুলো মহাশূন্যের এমন একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে প্রচণ্ড বেগে ঘুরছে, যেখানে দৃশ্যত কিছুই নেই। নক্ষত্রগুলোর এই উন্মত্ত গতি আর উপবৃত্তাকার কক্ষপথ প্রমাণ করে যে ওই অদৃশ্য বিন্দুটিতে আমাদের সূর্যের ভরের প্রায় 40 লাখ গুণ বেশি ভর পুঞ্জীভূত রয়ে আছে। 40 লাখ গুণ? একদম। অতি ক্ষুদ্র একটা জায়গায় এত বিপুল ভরের উপস্থিতি কেবল একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল দ্বারাই সম্ভব। ঠিক এভাবেই বিজ্ঞানীদের কাছে ব্ল্যাক হোলের পরোক্ষ অস্তিত্ব প্রমাণিত হয়। এরপর 2015 সালে পদার্থবিজ্ঞানে ঘটল আরও একটা যুগান্তকারী ঘটনা। লাইগো অবজারভেটরির মাধ্যমে প্রথমবারের মতো মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করা সম্ভব হল। এটা তো একটা বিশাল মাইলফলক ছিল। হ্যাঁ, ঘটনাটা ছিল এমন, পৃথিবী থেকে 1 বিলিয়ন আলোকবর্ষ দূরে দুটো ব্ল্যাক হোলের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়। তারা একে অপরের চারপাশে ঘুরতে ঘুরতে একসময় মিলে গিয়ে একটা বিশাল ব্ল্যাক হোলে পরিণত হয়। এই সংঘর্ষের ফলে যে বিপুল শক্তির বিকিরণ ঘটে তা স্থানকালের বুকে বিশাল এক ঢেউ তুলে দেয়। এই ঢেউ বা তরঙ্গ যখন 1 বিলিয়ন বছর পর পৃথিবীতে এসে পৌঁছায়, তখন লাইগোর ডিটেক্টরগুলো একটা অতি সূক্ষ্ম চিরপ শব্দ রেকর্ড করে। এটা ছিল মহাবিশ্বের ইতিহাসে প্রথমবার ব্ল্যাক হোলের অস্তিত্বের শব্দ শোনা। মহাকর্ষীয় তরঙ্গের এই বিষয়টা অনুধাবন করা কিছুটা কঠিন হতে পারে। স্থানকালের এই ঢেউ যখন পৃথিবীর ওপর দিয়ে বয়ে যায়, তখন পুরো পৃথিবী, এর ভেতরের মানুষ, বিল্ডিং, সবকিছু একটা পরমাণুর নিউক্লিয়াসের ভগ্নাংশের সমান প্রসারিত ও সংকুচিত হয়। মানে আমরা টেরই পাই না? একদম না। লাইগোর লেজার ইন্টারফেরোমিটার ঠিক এই সূক্ষ্ম পরিবর্তনটাই পরিমাপ করেছিল। এই আবিষ্কারের মাধ্যমে আমরা ব্ল্যাক হোলদের শব্দ পেয়েছিলাম, কিন্তু এরপরই আসে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ বা ইএইচটি এর যুগ, যা আমাদের দিল ব্ল্যাক হোলের সরাসরি ছবি। এই ইভেন্ট হরাইজন টেলিস্কোপের কার্যপ্রণালী আর এক বিস্ময়। একটা ব্ল্যাক হোলের ছবি তোলার জন্য পৃথিবীর সমান বড় একটা টেলিস্কোপের প্রয়োজন ছিল, যা বাস্তবে বানানো অসম্ভব।
তাই বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা, চিলি, হাওয়াই আর স্পেনের মতো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা 8টা রেডিও অবজারভেটরিকে অ্যাটমিক ক্লক বা পারমাণবিক ঘড়ির সাহায্যে নিখুঁতভাবে সিঙ্ক্রোনাইজ করেন। পুরো পৃথিবীকে একটা যন্ত্র বানিয়ে ফেলা। ঠিক। এর ফলে সম্পূর্ণ পৃথিবীটাই একটা ভার্চুয়াল টেলিস্কোপে পরিণত হয়। এভাবেই 2019 সালে তারা প্রথম M87 স্টার নামক একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের ছবি প্রকাশ করে। এরপর 2022 সালে প্রকাশ পায় আমাদের নিজেদের গ্যালাক্সির ব্ল্যাক হোল স্যাগ এ স্টারের ছবি। হ্যাঁ, সেই বিখ্যাত কমলা রিংয়ের ছবি। এই ছবিগুলোতে একটা অন্ধকার কেন্দ্রীয় অঞ্চল বা শ্যাডো দেখা যায়, যাকে ঘিরে রয়েছে একটা উজ্জ্বল কমলা রঙের রিং, যা মূলত ব্ল্যাক হোলের প্রচণ্ড মহাকর্ষের কারণে বেঁকে যাওয়া আলো। এই দুটো ব্ল্যাক হোলের ছবি তোলার মধ্যে একটা দারুণ পার্থক্যের কথা আমাদের সূত্রগুলোতে উল্লেখ করা হয়েছে। M87 স্টার ব্ল্যাক হোলটা এতই বড় যে এর চারপাশের গ্যাস একবার ঘুরে আসতে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় নেয়। ফলে দীর্ঘ সময় ধরে এর ছবি নেওয়া তুলনামূলক সহজ ছিল। কিন্তু আমাদের স্যাগ স্টার আকারে বেশ ছোট। এর চারপাশের গ্যাস মাত্র কয়েক মিনিটেই ব্ল্যাক হোলকে একবার প্রদক্ষিণ করে ফেলে। মানে খুব দ্রুত ভরে। হ্যাঁ, এর অর্থ হল যখন ছবি তোলার চেষ্টা করা হয় ততক্ষণে গ্যাসের অবস্থান বারবার বদলে গিয়ে ছবিটা ঘোলাটে হয়ে যায়। ইভেন্ট হোরাইজন টেলিস্কোপের এক বিজ্ঞানীর মতে এটা ছিল ঠিক যেন নিজের লেজ তাড়া করা একটা কুকুরছানার স্পষ্ট ছবি তোলার মতো কঠিন একটা কাজ। সত্যি অসাধারণ একটা উপমা। আর এই ইভেন্ট হোরাইজন টেলিস্কোপের ডেটা বিশ্লেষণ করে 2024 সালে আরও কিছু যুগান্তকারী তথ্য পাওয়া গেছে। বিজ্ঞানীরা দেখেছেন স্যাগ এ স্টার প্রায় তার সর্বোচ্চ সম্ভাব্য গতিতে ঘুরছে এবং এর চারপাশে অত্যন্ত শক্তিশালী ও সুশৃঙ্খল চৌম্বক ক্ষেত্র রয়েছে। নতুন ডেটা থেকে অনেক কিছু জানা যাচ্ছে। শুধু তাই নয়, V404 সিগনি নামক একটা ব্ল্যাক হোল সিস্টেম পর্যবেক্ষণ করে দেখা গেছে যে ব্ল্যাক হোল তৈরির জন্য সবসময় যে সুপারনোভা বিস্ফোরণের মতো প্রচণ্ড ধ্বংসযজ্ঞর প্রয়োজন হয় তা কিন্তু নয়। কখনো কখনো একটা বিশাল নক্ষত্র নিজের ভরের কারণে তুলনামূলক শান্ত উপায়েও সরাসরি ধসে পড়ে ব্ল্যাক হোলে পরিণত হতে পারে, যাকে ডাইরেক্ট কোলাপস বলা হচ্ছে। হ্যাঁ, এটা নক্ষত্রমণ্ডলীর বিবর্তন সম্পর্কে বিজ্ঞানীদের এতদিনের অনেক পুরনো ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এতক্ষণ তো আমরা দূর থেকে ব্ল্যাক হোলকে পর্যবেক্ষণ করলাম। এবার পদার্থবিজ্ঞানের চরম সীমানায় পা রাখা যাক। যদি কোনো বস্তু, ধরুন একজন দুর্ভাগ্যবান মহাকাশচারী, একটা ব্ল্যাক হোলের ভেতর পড়ে যান, তবে সেখানে কি ঘটবে? এখানেই স্প্যাগেটিফিকেশন নামের একটা অদ্ভুত কিন্তু ভয়াবহ ধারণার উদ্ভব হয়। বিষয়টা একটু বুঝিয়ে বলা যাক। যখন কোনো বস্তু ব্ল্যাক হোলের দিকে পা নিচের দিকে দিয়ে পড়তে থাকে, তখন ব্ল্যাক হোলের মহাকর্ষ বল বস্তুটার মাথার চেয়ে পায়ের দিকে অনেক বেশি শক্তিশালী হয়। মহাকর্ষের এই প্রবল পার্থক্যের কারণে বস্তুটার শরীর লম্বালম্বিভাবে রাবারের মতো প্রসারিত হতে থাকে এবং একই সাথে চারপাশ থেকে আড়াআড়িভাবে প্রচণ্ড চাপে সংকুচিত হয়ে যায়। এক পর্যায়ে শরীরটা সরু নুডলস বা স্পেগেটির মতো আকার ধারণ করে। ব্ল্যাক হোলের এই প্রবল জোয়ার ভাটা বা টাইডাল ফোর্সের কারণে এমনটা ঘটে। স্প্যাগেটিফিকেশনের এই যান্ত্রিক পরিণতি অবশ্যই মর্মান্তিক। তবে এর পাশাপাশি সময় বা কালের যে বিকৃতি ঘটে তা আরও বেশি মস্তিষ্ক বিভ্রান্তিকর। সাধারণ আপেক্ষিকতা অনুযায়ী মহাকর্ষ যত শক্তিশালী হয়, সময় তত ধীর হয়ে যায়। একে টাইম ডাইলেশন বলা হয়। ইন্টারস্টেলার সিনেমায় যেমনটা দেখিয়েছিল। একদম। এটা কিন্তু শুধু তাত্ত্বিক বিষয় নয়। আমাদের পৃথিবীর চারপাশে ঘোরা জিপিএস স্যাটেলাইটগুলোর পৃথিবীর মহাকর্ষের কারণে প্রতিদিন এই টাইম ডাইলেশনের শিকার হয়। স্যাটেলাইটের ঘড়িগুলো পৃথিবীর পৃষ্ঠের ঘড়ির চেয়ে একটু ভিন্ন গতিতে চলে। বিজ্ঞানীরা যদি জিপিএস সিস্টেমের সফটওয়্যারে এই আপেক্ষিকতার হিসাব ঠিক করে না দিতেন, তবে আমাদের স্মার্টফোনের ম্যাপ বা ন্যাভিগেশন সিস্টেম একদিনের মধ্যেই পুরোপুরি অকেজো হয়ে যেত। তার মানে যে পদার্থবিজ্ঞান ব্ল্যাক হোলে কাজ করছে তার ছোট একটা রূপ আমরা পৃথিবীতে বসেই প্রতিদিন ব্যবহার করছি। এবার ব্ল্যাক হোলের ক্ষেত্রে এই টাইম ডাইলেশন কিভাবে কাজ করে তা দেখা যাক। হ্যাঁ, যদি নিরাপদ দূরত্বে থেকে ওই পতনশীল মহাকাশচারীকে দেখা যায়, তবে মনে হবে তিনি ইভেন্ট হোরাইজনের কাছাকাছি যাওয়ার সাথে সাথে ক্রমশ ধীর হয়ে যাচ্ছেন।
একসময় মনে হবে তিনি সেখানে চিরকালের জন্য থেমে গেছেন। ধীরে ধীরে আলো প্রসারিত হয়ে তার শরীরের রং লালচে হয়ে যাবে এবং তিনি অন্ধকারে মিলিয়ে যাবেন। বাইরের পর্যবেক্ষক কখনোই তাকে ইভেন্ট হোরাইজন অতিক্রম করতে দেখবেন না। কিন্তু পতনশীল মহাকাশচারী নিজের কাছে তার হাতঘড়ির সময় একদম স্বাভাবিকই মনে হবে। তিনি নিজের পতন অনুভব করবেন, তবে তিনি যখন বাইরের মহাবিশ্বের দিকে তাকাবেন তখন এক অভাবনীয় দৃশ্য দেখা যাবে। কি রকম? তার কাছে মনে হবে মহাবিশ্বের বাকি সব সময় যেন ফাস্ট ফরওয়ার্ড বোতাম চেপে অতি দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মহাবিশ্বের কোটি কোটি বছরের ইতিহাস চোখের নিমিষে পার হয়ে যাবে। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার। কিন্তু এই ইভেন্ট হরাইজন পার হওয়ার পর বস্তুটার শেষ পরিণতি কি? রেডিটের পদার্থবিদ্যা বিষয়ক একটা অত্যন্ত গভীর আলোচনায় অনেক বিজ্ঞানী এবং উৎসাহীরা এই সিঙ্গুলারিটি বা ব্ল্যাক হোলের কেন্দ্র নিয়ে কথা বলেছেন। আমাদের সাধারণ বইপত্রে লেখা থাকে যে ব্ল্যাক হোলের কেন্দ্র মানে অসীম ঘনত্বের একটা অতি ক্ষুদ্র বিন্দু। কিন্তু আধুনিক গবেষণা কি আসলেই তা সমর্থন করে? এই জায়গাটিতে এসেই আমাদের বর্তমান পদার্থবিজ্ঞানের সব সূত্র মুখ থুবড়ে পড়ে। তাত্ত্বিকভাবে সাধারণ আপেক্ষিকতা বলে যে ব্ল্যাক হোলের ভেতরের সমস্ত ভর একটা অসীম ঘনত্বের বিন্দুতে জমা হয়, কিন্তু বাস্তবে ব্ল্যাক হোলগুলো ঘোরে। আর কার মেট্রিক বা ঘূর্ণায়মান ব্ল্যাক হোলের গাণিতিক সমাধান অনুযায়ী এই সিঙ্গুলারিটি কোনো বিন্দু নয়, বরং এটা একটা ত্রিমাত্রিক রিং বা বলয়ের রূপ নিতে পারে, যাকে রিং সিঙ্গুলারিটি বলা হয়। রেডিটের ওই আলোচনায় যে বিষয়টা সবচেয়ে দারুণভাবে উঠে এসছে তা হল ইভেন্ট হরাইজন পার হওয়ার পর সিঙ্গুলারিটি আসলে স্পেস বা স্থানের কোনো নির্দিষ্ট জায়গা নয়। এই বিষয়টা সত্যিই চমকপ্রদ। ইভেন্ট হরাইজনের ভেতরে স্থান এবং কালের ভূমিকা যেন পুরোপুরি অদলবদল হয়ে যায়। যেমন আমরা বাস্তব পৃথিবীতে কোনোভাবেই সময়কে থামিয়ে রাখতে পারি না, আগামীকালকে আসা থেকে কিছুতেই রুখতে পারি না। ঠিক তেমনি ব্ল্যাক হোলের ভেতরে সিঙ্গুলারিটি হল পতনশীল বস্তুর ভবিষ্যতের একটা অমোঘ পরিণতি। ভেতরের দিকে যাওয়ার পর যেদিকেই যাওয়ার চেষ্টা করা হোক না কেন, ভবিষ্যৎ কেবল সিঙ্গুলারিটির দিকেই এগোবে। এটা স্থানের কোনো বিন্দু নয়, এটা হলো সময়ের একটা শেষ গন্তব্য। ঠিক বলেছেন, সিঙ্গুলারিটি কোনো জায়গা নয়, বরং সময়ের একটা সমাপ্তি। মহাবিশ্বের এই চরম সীমানার কথা তো জানলাম। এবার আলোচনার আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপে আসা যাক, ব্ল্যাক হোলের অন্তিম পরিণতি। হ্যাঁ, সাধারণত মনে করা হয় ব্ল্যাক হোল হলো অমর। একবার তৈরি হলে কি এগুলো অনন্তকাল ধরে মহাশূন্যের সবকিছু গিলতে থাকবে, নাকি এদেরও কোনো শেষ আছে? এখানেই ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের যুগান্তকারী তত্ত্ব হকিং রেডিয়েশনের ধারণাটা আসে। কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী মহাশূন্যের শূন্যস্থান আসলে পুরোপুরি শূন্য বা ফাঁকা নয়। সেখানে অবিরত ভার্চুয়াল কণা এবং প্রতিকণা জোড়ায় জোড়ায় তৈরি হচ্ছে এবং মুহূর্তের মধ্যেই একে অপরের সাথে মিলে ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু এই ঘটনাটা যদি ঠিক ইভেন্ট হোরাইজনের সীমানায় ঘটে, তবে মহাকর্ষের টানে একটা কণা ব্ল্যাক হোলের ভেতরে পড়ে যেতে পারে এবং অন্যটা মুক্ত হয়ে বাস্তব কণা হিসাবে মহাশূন্যে ছিটকে বেরিয়ে আসতে পারে। আর এই বেরিয়ে আসা কণাগুলোই হকিং রেডিয়েশন হিসেবে পরিচিত। যেহেতু এই বিকিরণ তৈরি করতে ব্ল্যাক হোলকে তার নিজের ভর ও শক্তি খরচ করতে হয়, তাই এই প্রক্রিয়ায় ব্ল্যাক হোলটা অত্যন্ত ধীর গতিতে বাষ্পীভূত হতে থাকে। এটা কোয়ান্টাম মেকানিক্স এবং সাধারণ আপেক্ষিকতার মধ্যে একটা দারুণ সেতুবন্ধন তৈরি করেছে। নির্দিষ্ট তথ্য উপাত্ত থেকে আমরা জানতে পারি যে হকিং রেডিয়েশনের ক্ষেত্রে একটা চমৎকার বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। একটা ব্ল্যাক হোল আকারে যত ছোট হয়, তার তাপমাত্রা তত বাড়ে এবং সেটা তত দ্রুত বিকিরণ ঘটিয়ে নিঃশেষ হয়ে যায়। যদি পৃথিবীর ভরের সমান কোনো ব্ল্যাক হোল থাকত, তবে তার তাপমাত্রা হতো মহাজাগতিক পটভূমি বিকিরণ বা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের চেয়েও অনেক কম। আর সুপারম্যাসিভ ব্ল্যাক হোলগুলোর কথা যদি ধরা হয়, তবে সেগুলোর পুরোপুরি বাষ্পীভূত হয়ে শেষ হতে ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর সময় লাগবে। 1 মিনিট ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর! তার মানে মহাবিশ্বের সব নক্ষত্রের জ্বালানি যখন শেষ হয়ে যাবে, নতুন করে আর কোনো নক্ষত্র জন্ম নেবে না, চারপাশ পুরোপুরি অন্ধকার আর শীতল হয়ে যাবে, তখনও এই বিশাল ব্ল্যাক হোলগুলো মহাশূন্যে একা একা বসে ধীরে ধীরে বাষ্পীভূত হতে থাকবে। ঠিক তাই, মহাবিশ্বের একেবারে শেষ দৃশ্যটা হবে বেশ একাকী এবং অন্ধকার।
মহাবিশ্বের শেষ তারাকা নিভে যাওয়ার অনেক অনেক কাল পরেও এই অতিকায় ব্ল্যাক হোলগুলো মহাশূন্যে টিকে থাকবে এবং একেবারে শেষ মুহূর্তে তারা একটা বিশাল বিস্ফোরণের মাধ্যমে চিরতরে বিদায় নেবে। হকিং রেডিয়েশন আমাদের মহাবিশ্ব সম্পর্কে একটা চরম সত্য মনে করিয়ে দেয় যে মহাবিশ্বে কোনো কিছুই আসলে চিরস্থায়ী নয়, এমনকি ব্ল্যাক হোলের মতো অসীম শক্তিশালী কোনো বস্তুও নয়। তবে এই প্রক্রিয়াটা এতই ধীরগতির যে এখন পর্যন্ত আমরা পরীক্ষামূলকভাবে কোনো হকিং রেডিয়েশন সরাসরি শনাক্ত করতে পারিনি। কি অবিশ্বাস্য একটা যাত্রা! আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই বিস্তারিত বিশ্লেষণে আমরা ব্ল্যাক হোলের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটা দীর্ঘ পথ পাড়ি দিলাম। আমরা দেখলাম কিভাবে একটা বিশাল নক্ষত্রের মৃত্যু থেকে এমন এক অদৃশ্য অথচ চরম শক্তিশালী মহাজাগতিক বস্তুর জন্ম হয়। একদম। আমরা জানলাম বিজ্ঞানীরা কিভাবে পৃথিবীর সমান আকারের এক ভার্চুয়াল টেলিস্কোপ বানিয়ে আলোর নাগালের বাইরে থাকা এই বস্তুটার প্রথম ছবি তুলেছেন। আর ব্ল্যাক হোলের ভেতরের চরম পদার্থবিদ্যা, স্প্যাগেটিফিকেশন থেকে শুরু করে জিপিএস সিস্টেমে প্রভাব ফেলা, টাইম ডাইলেশন এবং সিঙ্গুলারিটির মতো ধারণাগুলো কিভাবে আমাদের সাধারণ চিন্তাভাবনা ও পদার্থবিদ্যার নিয়মগুলোকে চ্যালেঞ্জ করে তাও আমরা বুঝতে পারলাম। তাহলে এসবের মানে কি দাঁড়াচ্ছে? এই এত সব তথ্য আর জটিল বিজ্ঞানের শেষ কথাটি কি? যারা এই আলোচনাটা শুনছেন তাদের জন্য সবশেষে একটা নতুন দৃষ্টিভঙ্গির কথা বলে শেষ করা যাক। এতক্ষণ ব্ল্যাক হোলকে একটা ধ্বংসকারী শক্তি হিসেবেই দেখা হয়েছে, এমন এক চরম অবস্থা যা নক্ষত্র গিলে খায় এবং চারপাশের সবকিছু ধ্বংস করে দেয়। কিন্তু আজকের সূত্রগুলোর একদম গভীরে একটা ভিন্ন ইঙ্গিত লুকিয়ে রয়েছে। গ্যালাক্সির বিবর্তনের সাথে ব্ল্যাক হোলের সম্পর্ক অত্যন্ত নিবিড়। যখন একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল গ্যাস ও ধুলো খেয়ে বড় হতে থাকে, তখন এর অ্যাক্রিশন ডিস্ক এবং প্রবল ম্যাগনেটিক জেট থেকে এত বিপুল পরিমাণ শক্তি ও তাপ নির্গত হয় যে তা চারপাশের বিশাল গ্যাসীয় মেঘকে প্রচণ্ড উত্তপ্ত করে দেয়। গ্যাস খুব বেশি গরম হয়ে গেলে তা সংকুচিত হয়ে আর নতুন নক্ষত্র তৈরি করতে পারে না। তার মানে ব্ল্যাক হোল শুধু ধ্বংসই করে না, বরং নক্ষত্র তৈরির প্রক্রিয়াকেও নিয়ন্ত্রণ করে। একদম তাই। একবার কল্পনা করা যেতে পারে ব্ল্যাক হোল হয়তো মহাজাগতিক কোনো অন্ধ দানব বা ভ্যাকিউম ক্লিনার নয়, বরং এগুলোই হয়তো সেই মূল স্থপতি বা আর্কিটেক্ট যারা সুনিপুণ হাতে নির্ধারণ করে দেয় একটা গ্যালাক্সির আকার কতটা বড় হবে, এর গঠন কেমন হবে এবং সমগ্র মহাবিশ্বের কাঠামো কিভাবে সাজানো থাকবে। আমাদের এই গ্যালাক্সি, মিল্কি ওয়ের শতকোটি নক্ষত্রমণ্ডল, এমনকি পৃথিবীতে আমাদের নিজেদের অস্তিত্বের মূলেও কি তবে এই ধ্বংসাত্মক মনে হওয়া ব্ল্যাক হোলগুলোরই কোনো পরোক্ষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে? এই চমৎকার আর চিন্তায় ফেলে দেবার মতো প্রশ্নটা নিয়েই আজ আমরা আমাদের গভীর আলোচনা শেষ করছি। ব্ল্যাক হোল শুধু মহাবিশ্বের শেষ পরিণতি বা মৃত্যু নয়, হয়তো গ্যালাক্সির নতুন গঠন আর অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ। মহাবিশ্বের এই অপার রহস্যগুলো নিয়ে নিজস্ব অনুসন্ধান আর চিন্তাভাবনা অব্যাহত রাখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই অসীম মহাজাগতিক যাত্রায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।